আসসালামু আলাইকুম। ইসমাইলস স্পেশাল কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেনের আজকের দ্বিতীয় নাম্বার ক্লাস। আজকে আমরা শিখব হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ একটা ছকের মাধ্যমে আমাদের হিসাব সমীকরণটার প্রভাব দেখাতে হয়। তাহলে দেরি না করে চলো আমরা হিসাব সমীকরণটা ছকের মাধ্যমে করি। আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে এরকম, এন্ট্রিগুলো আমাদের হচ্ছে আগে একটু এন্ট্রিগুলো বের করে নিতে হবে কি কি আছে এই এন্ট্রিগুলোর ভিতরে। দেখো 50,000 টাকা বিনিয়োগ করছে, 50,000 টাকা বিনিয়োগ করার ফলে কি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে ও মূলধন বৃদ্ধি পেয়েছে, তাই নগদ ও মূলধন আসছে। 2 নম্বরে আছে ভাড়া পরিশোধ। ভাড়া পরিশোধ করার মাধ্যমে কি হয়েছে, আমাদের আছে ভাড়া হিসাব আসছে এবং কি নগদ টাকা চলে গেছে। 3 নাম্বার আছে যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি কি আসছে এবং আমাদের নগদ টাকা চলে গেছে। 4 নাম্বার আছে বেতন পরিশোধ। বেতন পরিশোধে কি হয়েছে স্যার, বেতন একটা পক্ষ আসছে আর কি নগদ টাকা চলে গেছে। আর হচ্ছে 5 নম্বরে কি ব্যাংকে জমাদান। ব্যাংকে জমাদানের কারণে ব্যাংক হিসাব আসছে ও নগদ টাকা চলে গেছে। এই হচ্ছে হিসাবগুলো আলাদা করে নিলাম। তাহলে এখন আমাদের এই হিসাবগুলো থেকে তোমাদের সম্পদের ঘরগুলো খুঁজে বের করতে হবে। ফার্স্টে আমরা একটু সম্পদের ও দায়ের ঘরগুলো খুঁজে বের করি। এখানে দেখো নগদ টাকা কিন্তু একটা সম্পদ। নগদ 1টা 2টা 3টা 4টা 5টা নগদ পেয়েছি। স্যার এখানে একটা এন্ট্রি একবারই নেওয়া যাবে, কারণ আমাদের যে শখ করব এই শখে একটা সম্পদের ঘর একবারই নেওয়া যাবে, দুইবার কিন্তু নেওয়া যাবে না। তাহলে আমাদের নগদ আছে 5টা, কিন্তু নিব কয়টা? একটা। তাহলে 1 নম্বরে পাইছি কি নগদের একটা ঘর পাইছি। এবার হচ্ছে সম্পদের আরগুলো ঘর খুঁজতে হবে। মূলধন এটা মালিকানা সত্ত্ব, এটা আমাদের আসবে না। ভাড়া এটা একটা খরচ বা ব্যয়, এটাও আসবে না। যন্ত্রপাতি একটা সম্পদ। তাহলে পাইছি কয়টা স্যার? এই নিয়ে 2টা সম্পদ পেয়েছি। এবার আসতেছে বেতন। বেতন একটা কি ব্যয়, বেতন কিন্তু আসবে না, কারণ বেতন হচ্ছে ব্যয়। বেতন আমাদের দরকার হচ্ছে শুধু সম্পদের ঘরগুলো আগে চেনা। এরপর আসতেছে কি ব্যাংক একটা সম্পদ। তাহলে আমাদের এই লেনদেনগুলোর ভিতর থেকে আমরা সম্পদ পাইছি কয়টা? 3টা। তাহলে আমরা এখন দেখি স্যার আর বাকি যেগুলোর ভিতরে আছে এই এন্ট্রিগুলোর ভিতরে কোনো দায় আছে কিনা। বেতন এটা ব্যয়, ভাড়াও ব্যয়, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, তার মানে এখানে কোনো দায় পাইনি আমরা, সো এখানে কোনো দায় আসবে না। তাহলে আমরা একটু টেবুলার ছকটায় চলে যাই। ছকের বৈশিষ্ট্য হচ্ছে সর্বপ্রথম আমাদের একটা তারিখের ঘর নিতে হবে, তারপরে একটা উদ্বৃত্ত, তারপরে কি সম্পদ। এই সম্পদ প্রথমে লিখবো, লেখার পরে এইখানে কয়টা সম্পদের ঘর পেয়েছি সেই কয়টা ঘর আঁকাইতে হবে। স্যার এখানে কিন্তু আমরা 3টা সম্পদের ঘর পেয়েছিলাম, তাহলে আমরা কিন্তু 1 2 3 এই 3টা ঘর টানছি। দেখছেন সম্পদের ভিতরে নগদ, ব্যাংক ও যন্ত্রপাতি এই 3টা টানা হয়েছে। এরপর হচ্ছে দায় যেহেতু আমরা একটাও পাই নাই, তা আমরা দায় লিখে এখানে জাস্ট একটা পাওনাদার বা প্রদেয় হিসাব লিখে রাখবো। এন্ট্রি হয়তো বা নাও আসতে পারে, কিন্তু আমরা লিখে রাখবো। এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বে স্যার আগের ক্লাসে কিন্তু আমরা দেখাইছিলাম মালিকানা সত্ত্ব কিভাবে বের করতে হয়, তারপর আমরা এখানে আবার একটু দেখাবো। আর লাস্টে একটা আমাদের ঘর থাকবে, সেই ঘরটায় কি থাকবে? মন্তব্য থাকবে। তাহলে আমরা এখন সরাসরি অঙ্কটায় চলে যাই কিভাবে আমরা এটা সমাধান করব। দেখো সর্বপ্রথম ছিল হচ্ছে 50,000 টাকা বিনিয়োগ করেছি। বিনিয়োগ করলে ব্যবসায় নগদ টাকা আসে, তাহলে ব্যবসায় নগদ টাকা আসলে নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাহলে আমরা নগদের ঘরে কি করব? 50,000 টাকা বৃদ্ধি করব। আর অপরপক্ষে মূলধনও বেড়েছিল, অপরপক্ষে কি মূলধনও বৃদ্ধি পেয়েছিল, তাহলে মূলধন হচ্ছে স্যার মালিকানা সত্ত্ব। এবার এখানে সেই মূলধনের হিসাবটা লিখে রাখি, সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই। মালিকানার সাথে যখন টাকা যোগ বিয়োগ করতে যাব তখন এই জিনিসটা লিখে রাখবেন, কারণ এই জিনিসটা লিখলে আপনি খুব সহজে যোগ বিয়োগটা করতে পারবেন। আর যদি মনে করো যে তোমরা এখানে আবার একবারে কলম দিয়ে লিখো না, কারণ হচ্ছে ওইটা
টেবুলার ছকের কোনো অংশ নাই, ওটা ডাইরেক্ট লিখতে হয় না, ওটা পেন্সিল দিয়ে লিখেও পরবর্তীতে ওটা মুছে ফেলবে। তাহলে কি প্রথম কথা হচ্ছে 50,000 টাকা বিনিয়োগ করার মাধ্যমে নগদ টাকা বৃদ্ধি পাইছে ও মূলধন বৃদ্ধি পাইছে। তাহলে নগদ ও মূলধন দুইটাই কি 50,000 টাকা বৃদ্ধি করব। আর মন্তব্যে লিখবো মূলধন আনয়ন। এরপর হচ্ছে পুরোটা একটা দাগ দিব। হ্যাঁ স্যার, আর একটা জিনিস ভুল হয়ে গেছে না, আমরা কিন্তু এখনো প্রথমে তারিখ দিই নাই। হ্যাঁ, আমাদের যে অঙ্কটা তৈরি হবে অবশ্যই অঙ্কটা কোনো একটা সাল, কোনো একটা ব্যক্তির নাম এগুলো দেওয়া থাকবে। তা আমরা ওইখানে সেই ব্যক্তির নামটা বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে এবং আমরা এখানে কি করব, সেই তারিখটা বসাই দেব। দেখা গেল আমি একটা তারিখ ধরে নিলাম, এখানে তারিখ নাই কিন্তু আমরা একটা ধরে নিলাম, মনে করো 2025 সাল। 2025 সাল ইংরেজি জানুয়ারি 1, জানুয়ারি 1 উদ্বৃত্তের ঘরে জাস্ট এরকম ডট ডট দিয়ে দেব। তাহলে প্রথম এন্ট্রি কিন্তু আমাদের লেখা হয়ে গেছে। তাহলে 50,000 টাকা বিনিয়োগ করার ফলে নগদ টাকা ও মূলধন টাকা বৃদ্ধি পেয়েছিল, তাই নগদের প্লাস করে দিয়েছি এবং মূলধনেও কি করব, প্লাস করে দেব। এবার এই এন্ট্রিটা পরবর্তী তারিখে যাওয়ার আগে ফার্স্টে হিসাবের টাকাটা আগে বসাই নিতে হবে। এই যে 50,000 টাকা বসে নিলাম। এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার এন্ট্রিতে আমরা চলে যাব। দ্বিতীয় নাম্বার এন্ট্রিতে ছিল ভাড়া পরিশোধ। আচ্ছা, ভাড়া পরিশোধের জন্য কি হয়েছে, আমাদের নগদ টাকা কমে গেছে আর ভাড়া হচ্ছে কি একটা ব্যয়। ভাড়া কি একটা ব্যয়। স্যার আমাদের কিন্তু মনে আছে মালিকানা সত্ত্বে করার সময় এই যে ব্যয়টা কি হয়, মূলধন থেকে বাদ যায়, আমরা কিন্তু এটা আগে করেছিলাম। তাহলে ভাড়া পরিশোধের জন্য নগদ টাকা যেহেতু চলে গেছে, তাহলে নগদ সম্পদ থেকে কি করব, 30,000 টাকা 3,000 টাকা মাইনাস করব। এখানে মাইনাস চিহ্নটা ব্র্যাকেট দ্বারা আটকাতে হবে। যে মাইনাস হবে তাকে যদি তুমি ব্র্যাকেট দাও তাহলে বোঝা যাবে সে কি বিয়োগ হয়ে গেছে। তাহলে আমাদের যেহেতু ব্যয় হয়েছে, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব থেকেও কি হয়, বাদ যায়। তাহলে এখান থেকেও 3,000 টাকা বাদ। মালিকানা সত্ত্বে যদি কোনো পরিবর্তন হয়, মানে যোগ হয় বা বিয়োগ হয়, তাহলে হচ্ছে মন্তব্য আসবে। আর মালিকানা সত্ত্বে যদি কোনো যোগ বিয়োগ না হয় তাহলে কিন্তু মন্তব্য আসবে না। যেহেতু এখানে মন্তব্য আসছে কিন্তু একটা কারণ, মালিকানা সত্ত্ব থেকে কমে গেছে। কি কারণে কমছে তুমি জাস্ট ওইটুক লিখবা। এটা কিন্তু একটা কি ব্যয়ের কারণে। ভাড়া পরিশোধ, তাহলে তুমি লিখতে পারো হচ্ছে ভাড়া, খালি ভাড়া নামটুক দিলেও হবে অথবা ব্যয় লিখলেও কি হবে। তাহলে আমরা লেখার চেষ্টা করবো হচ্ছে ব্যয়, তাহলে কিন্তু খুব সহজে আমাদের হবে। তাহলে তারিখও দিয়ে দিলাম, তারিখ হচ্ছে 2, আমাদের নগদ টাকা চলে গেছে এবং যেহেতু ব্যয় বৃদ্ধি পাইছে তাই এই মালিকানা সত্ত্ব থেকেও কি বাদ দিয়ে দিলাম। এখানে তোমরা ব্যয় লিখে দেবা মন্তব্যতে। এরপরে চলে আসি, এখানে কি যোগ বিয়োগটা করে তারপরে সাথে সাথে নিচে পাতিয়ে নিচে লিখতে হবে 50,000 থেকে 3,000 বাদ গেলে থাকে কত, 47,000। এই মালিকানার সাথে এই সাইড থেকে কত আছে, 47,000। এবার আছে 3 নাম্বার তারিখ। দেখি 3 তারিখে কি আছে, যন্ত্রপাতি ক্রয়। আগে 3 তারিখ দিয়ে নি। আচ্ছা, যন্ত্রপাতি ক্রয়ের ফলে ব্যবসায়ী কি যন্ত্রপাতি আসছে, তার মানে যন্ত্রপাতি বৃদ্ধি পাইছে। আর অপরপক্ষে আমাদের কি নগদ টাকা চলে গেছে, তাহলে যন্ত্রপাতি বাড়তেছে এবং নগদ টাকা কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কিন্তু যন্ত্রপাতির একটা ঘর আছে, তাহলে যন্ত্রপাতিতে কি করব, 15,000 টাকা বৃদ্ধি করব এবং নগদ টাকা থেকে 15,000 টাকা হ্রাস করব বা কমিয়ে দিব। স্যার এই সাইডে কিন্তু এখনো কোনো কিছু আসে নাই,
তাই আমরা ওই সাইডে কোনো কিছু লিখবো না, এমনকি মন্তব্য লিখবো না। এটাকে এবার কি করতে হবে, দাগ টেনে দিব, দেওয়ার পরে এবার যোগ বিয়োগ করে আবার নিচে নামবো। 47,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিই, 32,000 থাকে। এবার যন্ত্রপাতি যে টাকা ছিল ওইটাও আবার নামাই দিতে হবে। এবার এখানে 47,000 এই যে যা আছে তাই নামাইতে হবে। হ্যাঁ, এর পরের এন্ট্রি, এটার কাজ শেষ। এর পরের এন্ট্রি আছে কি, বেতন পরিশোধ। বেতন পরিশোধ করলে কি হয়, আমাদের ব্যবসা থেকে নগদ টাকা চলে যায়, আর বেতন একটা কি, খরচ। বেতন কি, খরচ। তাহলে খরচ বা ব্যয়, তাহলে ব্যয় হলে আমরা জানি মালিকানা সত্ত্ব থেকে কমে যায়। তাহলে আমাদের নগদ টাকাও চলে গেছে এবং মালিকানা সত্ত্ব থেকেও কি হয়েছে, চলে গেছে। তাহলে বেতনে কত আছে, 2,000 টাকা। আর মালিকানা সত্ত্ব ব্যয় হইলে কি, মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়। যেহেতু এবার মালিকানা সত্ত্বে কি যোগ বিয়োগ হয়েছে, তার মানে আমাদের একটা কি আসবে, মন্তব্য আসবে। এটা একটা কি, বেতন পরিশোধ করছি, তার মানে বেতন খরচ দিয়ে দিতে পারি কি আমরা, বেতন খরচ অথবা ব্যয় লিখলে হবে। তাহলে এবার আবার দাগ টেনে দেব। বত্রিশ হাজার থেকে 2,000 বাদ দিলে থাকে 30,000, এখানে নামলো 15,000, এখান থেকে নামবে 45,000। এবার সর্বশেষ এন্ট্রি, এখানে সর্বশেষ এন্ট্রি ছিল হচ্ছে ব্যাংকে জমা। ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে আর আমাদের নগদ টাকা কমে যাচ্ছে। তাহলে ব্যাংক হচ্ছে কি সম্পদ, নগদ টাকাও কি সম্পদ। তাহলে ব্যাংকের সম্পদটা বৃদ্ধি পাইলো আর নগদ টাকা কি কমে গেল। তাহলে ব্যাংকের টাকা কোথায় আছে স্যার, এই যে আমরা কিন্তু অলরেডি ব্যাংকের একটা ঘর লেখা আছে, আমরা এখানে ব্যাংকের টাকা লিখবো। আর নগদ থেকে কি হয়েছে, আমাদের টাকাটা চলে গেছে। তাহলে এখানে যে নগদ আছে এখান থেকে কি করব, মাইনাস করে দেব। এটাই কিন্তু আর কোনো মন্তব্য আসবে না। তাহলে এবারে এখানে যোগ বিয়োগ করে আমরা নামিয়ে দিই। 29,000, এখানে আসছে 1,000, ব্যাংকের ঘরে আছে 1,000, যন্ত্রপাতির ঘরে আছে 15,000, আর মালিকানা সত্ত্বের ঘরে আছে কত, 45,000। তাহলে যখন এটা শেষ হবে, তোমরা সবসময় টেবুলার ছক পেন্সিল দিয়ে কাটবে, কেউ কখনো কলম ব্যবহার করবে না, কারণ এখানে রাবার দিয়ে মোছার প্রয়োজন হতে পারে। দেখো আমাদের কিন্তু এখানে শেষ, আর এন্ট্রি নাই, তাই আমরা এখানে শেষ করব। শেষ করার সময় এইখান থেকে এগুলো একটু মুছে দিলাম। এবার এই লাস্টের এই টাকাগুলো সব একসাথে যোগ করে এখানে লিখবো, এবং এই সাইডের দায় ও মালিকানা সত্ত্বের টাকাগুলো কি একসাথে লিখবো। সবসময় মনে রাখবে, সম্পদে যে পরিমাণ টাকা থাকবে দায়ও একেবারে ওই পরিমাণ টাকাই হবে, কারণ এই সাইডে যা হবে ওই সাইড কি সেম টু সেম। এখানে যদি 1 লাখ হয় ওই সাইডেও 1 লাখই হতে হবে। যদি কখনো তোমাদের টাকায় হেরফের হয়, তার মানে এখানে 1 লাখ আছে ওইখানে 90,000 আছে, এরকম যদি হয়, তাহলে বুঝবা নির্ঘাত তোমাদের অঙ্কটা ভুল আছে। কারণ এই অঙ্কে যদি আমরা ভুলও করি তাও উত্তর দুই সাইডে মিলে যায়, কিন্তু হয়তো সঠিক উত্তরটা আসবে না, ভুল অ্যান্সারটাই আসবে, কিন্তু দোনো সাইডে মিলবে। আর যদি বাই চান্স কখনো তোমাদের কি এক সাইডে কম আসছে এক সাইডে বেশি আসছে, তাহলে বুঝবা নির্ঘাত তুমি কোনো না কোনো এন্ট্রিতে ভুল করেছো। তাহলে এখানে একটা যোগটা করে দিই, দেখো 29,000 আর 1 কত, 30,000, আর সাথে হচ্ছে 15,000, মোট 45,000। 45,000 এখানে জেড দিয়ে দেবা, এইখানেও কি 45,000, এটাও জেড দেবা। মনে রাখবা স্যার, যদি আমরা জেড না দিই তাহলে কিন্তু আমাদের
অঙ্ক থেকে 2 মার্ক কেটেও নিতে পারে, আর যদি কোনো স্যার চায় 0 দিয়ে দিতে পারে, কারণ আমরা কিন্তু ক্লোজিং না টানলে কিন্তু আমাদের মার্ক কাটা যাবে।